হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড দেখব, কিছু ইম্পর্ট্যান্ট ইংলিশ ওয়ার্ড দেখব, আর তার সাথে সাথে আমরা কিছু ইম্পর্ট্যান্ট সেন্টেন্সও দেখব, যে সেন্টেন্সগুলোকে আমরা প্রায় ব্যবহার হতে শুনি। আর এগুলোকে আমরা ঠিক কিভাবে বলবো, কিভাবে ট্রান্সলেট করব, সেটা নিয়েও আমরা কনফিউজ থাকি যে এখানে আমরা ঠিক কোন ওয়ার্ডের ব্যবহার করব। আর তার সাথে সাথে আমরা আজকে এমন কিছু ওয়ার্ড শিখবো যে ওয়ার্ডগুলোকে আমরা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করতে পারি, আর এগুলোকে ব্যবহার করে আমরা আমাদের সেন্টেন্সগুলোকে আরেকটু অ্যাডভান্স করে তুলতে পারি। প্রত্যেকটা ওয়ার্ডকে আমি এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেল নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি, তাকে বেশি প্রশ্রয় দিও না। তুমি তাকে খুব প্রশ্রয় দিচ্ছ। তাকে এত প্রশ্রয় কেন দিচ্ছ? তো প্রশ্রয় দেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? দেখো, এখানে আমরা ব্যবহার করতে পারি ইন্ডালজ। ইন্ডালজ সেন্টেন্স, দেখো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি তুমি সব সময় তার খারাপ অভ্যাসগুলোকে প্রশ্রয় দিচ্ছ, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ আর অলওয়েজ ইন্ডালজিং হিজ ব্যাড হ্যাবিটস। ইউ আর অলওয়েজ ইন্ডালজিং হিজ ব্যাড হ্যাবিটস। তো তোমরা বুঝতে পারছো এই ওয়ার্ডটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। যখন সেন্টেন্সে আমাদের অর্থ করতে হবে তুমি তাকে প্রশ্রয় দিচ্ছ, অর্থাৎ প্রশ্রয় দেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরের সেন্টেন্সটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি তুমি তাকে বিগড়ে দিচ্ছ। তাকে এভাবে বিগড়ে দিও না। তো বিগড়ে দেওয়ার অর্থে, নষ্ট করে দেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? আমরা অনেকেই এই ওয়ার্ডটার সাথে পরিচিত। আমরা এখানে ব্যবহার করে থাকি স্পয়েল। স্পয়েল। তো যদি আমি বলি তাকে এভাবে বিগড়ে দিও না, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডোন্ট স্পয়েল হেম লাইক দিস। ডোন্ট স্পয়েল হেম লাইক দিস। আমরা বাংলায় প্রায় বলে থাকি তাকে তোষামত করা বন্ধ করো। তাকে এত তোষামত কেন করছো? তো তোষামত করার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব ফ্ল্যাটারিং। ফ্ল্যাটারিং। দেখো সেন্টেন্সে আমরা তোষামতের পরিবর্তে তেল লাগিয়ে চলা এরকম বাংলা কথাও বলে থাকি। আমরা প্রায় বলে থাকি তাকে এত তেল লাগিয়ে চলো না। তো এরকম অর্থে, অর্থাৎ এই ধরনের অর্থ যখন আমরা সেন্টেন্সে করব তখনও আমরা সেন্টেন্সে ফ্ল্যাটারিং এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাকে তোষামত করা বন্ধ করো, স্টপ ফ্ল্যাটারিং হেম। স্টপ ফ্ল্যাটারিং হেম। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তাকে আর তোষামত করে চলতে পারছি না, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই কান্ট কিপ ফ্ল্যাটারিং হেম এনিমোর। আই কান্ট কিপ ফ্ল্যাটারিং হেম এনিমোর। দেখো এখানে আমরা তেল লাগিয়ে চলা এরকম অর্থ করতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আমি আর তাকে তেল লাগিয়ে চলতে পারছি না। সেন্টেন্সটা কি হবে? একই সেন্টেন্সের ব্যবহারই আমরা এখানে করব। আই কান্ট কিপ ফ্ল্যাটারিং হিম এনিমোর। দেখো এরকম অর্থে আমরা সেন্টেন্সে বাটার আপেরও ব্যবহার করতে পারি। যদি আমি বলি তাকে তেল লাগিয়ে চলা বন্ধ করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? স্টপ বাটারিং হিম আপ। স্টপ বাটারিং হিম আপ। অর্থাৎ তাকে মাখন লাগিয়ে চলা বন্ধ করো। তো এরকম অর্থে আমরা এটাও বলতে পারি তাকে তেল লাগিয়ে চলা বন্ধ করো। অ্যাকচুয়ালি আমরা এই ধরনের সেন্টেন্সে এরকম ইংলিশ ট্রান্সলেট করি, অর্থাৎ এরকম বাংলা সেন্টেন্সগুলোকে আমরা এইভাবেই ইংলিশে ট্রান্সলেট করি। পরের সেন্টেন্সটা দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি তাকে বেশি মাথায় তুলো না। মাথায় তুলে রাখা অর্থাৎ অতিরিক্ত আদর করা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে প্যাম্পার এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। যদি আমি বলি বাচ্চাটাকে বেশি মাথায় তুলো না, সেন্টেন্সটা কি হবে? ডোন্ট প্যাম্পার দ্য চাইল্ড টু মাচ। ডোন্ট প্যাম্পার দ্য চাইল্ড টু মাচ। যদি আমি বলি সে সব সময় তার ছোট ভাইকে মাথায় তুলে রাখে, সেন্টেন্সটা কি হবে? শি অলওয়েজ প্যাম্পার্স হার ইয়াঙ্গার ব্রাদার। শি অলওয়েজ প্যাম্পার্স হার ইয়াঙ্গার ব্রাদার। তো আমার মনে হয় তোমরা এই পর্যন্ত বুঝতে পারলে। অর্থাৎ এই সেন্টেন্সগুলোর মধ্যে আমরা যে ওয়ার্ডগুলোর ব্যবহার করলাম সেগুলোকে তোমরা বুঝতে পেরেছো। আমরা অনেকেই এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত। এবার আমরা দেখবো কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড, একটু অ্যাডভান্সড ওয়ার্ড। দেখো এগুলোকে আমরা ঠিক অ্যাডভান্সড ওয়ার্ডও বলতে পারি না, কারণ এই ওয়ার্ডগুলোকে আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। আর একটা ইংলিশ কনভারসেশনকে কন্টিনিউ করতে এই ওয়ার্ডগুলোর ব্যবহার জানা সত্যিই দরকার। তো প্রত্যেকটা ওয়ার্ডকে খুব মন দিয়ে দেখো। সবার আগে আমরা যে ওয়ার্ডটা দেখবো সেটা হলো রিটালিয়েট। রিটালিয়েট। দেখো রিটালিয়েটের অর্থ হলো প্রতিশোধ নেওয়া।
আমরা যখন কারোর ওপর রিয়্যাক্ট করি বা স্ট্রাইক ব্যাক করি তখন আমরা সেই ক্ষেত্রে রিটালিয়েট এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, যার অর্থ হলো প্রতিশোধ নেওয়া। দেখো সেন্টেন্সে এই ওয়ার্ডটা একটা ভার্বের কাজ করে। এক্সাম্পল দেখো, আমরা আক্রমণ করলে তারা প্রতিশোধ নেবে। দে উইল রিটালিয়েট ইফ উই অ্যাটাক। দে উইল রিটালিয়েট ইফ উই অ্যাটাক। আর একটা এক্সাম্পল দেখো, এমনকি অপমানের পরেও সে প্রতিশোধ নেয়নি। She didn't retaliate even after the insult. She didn't retaliate even after the insult. আরেকটা এক্সাম্পল দেখো, আমি প্রতিশোধ নেব না, আমি ক্ষমা করে দেব। সেন্টেন্সটা কি হবে? I won't retaliate. I will forgive. I won't retaliate. I will forgive. এবার প্রশ্ন হচ্ছে, আমরা প্রতিশোধ নেওয়ার অর্থে রিভেঞ্জ এই ওয়ার্ডটা ব্যবহৃত বেশি শুনি, তাহলে আজকে আমরা রিটালিয়েট এই ওয়ার্ডটার ব্যবহার কেন শুনছি? দেখো রিটালিয়েট এই ওয়ার্ডটা হলো একটা ভার্ব, আর রিভেঞ্জ এই ওয়ার্ডটা হলো একটা নাউন। সেন্টেন্সের বেশিরভাগ ক্ষেত্রে এই ওয়ার্ডটা একটা নাউন হিসাবে কাজ করে। ফর এক্সাম্পল, যদি আমি বলি তারা প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পনা করেছিল, দে প্ল্যান্ড টু টেক রিভেঞ্জ। দে প্ল্যান টু টেক রিভেঞ্জ। দেখো এখানেও কিন্তু রিভেঞ্জের অর্থ হলো প্রতিশোধ নেওয়া, কিন্তু এখানে এই ওয়ার্ডটা একটা নাউনের কাজ করছে। তারা প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পনা করেছিল। তো এই সেন্টেন্সে যে ভার্বটা আছে সেটা হলো প্ল্যান। তো তোমরা বুঝতে পারছো রিটালিয়েট আর রিভেঞ্জের মধ্যে কি পার্থক্য, অর্থাৎ সেন্টেন্সে আমরা কোন ক্ষেত্রে রিভেঞ্জের ব্যবহার করতে পারি আর কোন ক্ষেত্রে রিটালিয়েটের ব্যবহার করতে পারি। সে তাকে অবহেলা করার দ্বারা প্রতিশোধ নিয়েছিল। She took revenge by ignoring him. She took revenge by ignoring him. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই দুটো ওয়ার্ডকে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। আমরা প্রায় বলে থাকি দেওয়াল ভেদ করে গুলিটা ঢুকতে পারেনি। তো কোনো কিছু ভেদ করে ঢোকার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? সূর্যের আলোটা মেঘটাকে ভেদ করে ঢুকে গিয়েছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব পেনিট্রেট। পেনিট্রেট। যদি আমি বলি গুলিটা দেওয়াল ভেদ করে ঢুকতে পারেনি, দ্য বুলেট কুডন্ট পেনিট্রেট দ্য ওয়াল। দ্য বুলেট কুডন্ট পেনিট্রেট দ্য ওয়াল। আরেকটা এক্সাম্পল দেখো, সূর্যের আলো ঘন জঙ্গলের মধ্যে ঢুকতে পারে না। সানলাইট কান্ট পেনিট্রেট দ্য থিক ফরেস্ট। সানলাইট কান্ট পেনিট্রেট দ্য থিক ফরেস্ট। যদি আমি বলি সে রহস্যটা ভেদ করতে পারেনি, দেখো এখানেও কিন্তু আমরা পেনিট্রেট এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? She couldn't penetrate the mystery. She couldn't penetrate the mystery. That means সে রহস্যটার মধ্যে ঢুকতে পারেনি, রহস্যটা ভেদ করতে পারেনি। তো তোমরা বুঝতে পারছো এই ওয়ার্ডটাকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি, কোন ক্ষেত্রে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি সে তার অনুভূতিটা চেপে রেখেছিল, সে তার অনুভূতিটাকে দমন করে রেখেছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? অর্থাৎ বাইরে বেরোতে দেয়নি, বাইরে বেরোতে দেওয়া থেকে আটকে রেখেছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে সাপ্রেস এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। সাপ্রেস। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার রাগটাকে চেপে রাখার চেষ্টা করেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? He tried to suppress his anger. He tried to suppress his anger. আরেকটা এক্সাম্পল দেখো, সে তার অনুভূতিটা দমন করে রাখতে পারেনি, চেপে রাখতে পারেনি। He couldn't suppress his feelings. He couldn't suppress his feelings. আরেকটা এক্সাম্পল দেখো, সরকার সত্যিটাকে চেপে রেখেছিল, সত্যিটাকে আটকে রেখেছিল। অর্থাৎ এটাকে রিভিল হতে দেয়নি, এটাকে বেরোতে দেয়নি, এটাকে প্রকাশ পেতে দেয়নি। তো সেন্টেন্সটা কি হবে? দ্য গভর্নমেন্ট সাপ্রেসড দ্য ট্রুথ। দ্য গভর্নমেন্ট সাপ্রেসড দ্য ট্রুথ। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি, সাপ্রেসকে এটি কোন অর্থে ব্যবহার করছি। এবার আমার মনে হয় তোমরা খুব সহজে এই ওয়ার্ডটাকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি সে তার সাথে প্রতারণা করেছিল, সে তাকে ঠকিয়েছিল, সে তাকে ধোকা দিয়েছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব ডিসেভ। ডিসেভ। আমরা প্রায় এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করে থাকি। চলো সেন্টেন্স দেখি, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। আমাদের কখনোই অন্যদের প্রতারণা করা উচিত নয়, অন্যদের সাথে প্রতারণা করা উচিত নয়। We should never deceive others.
We should never deceive others. আরেকটা এক্সাম্পল দেখো, সে একটা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে ঠকিয়েছিল। He deceived us with a false promise. He deceived us with a false promise. যদি আমি বলি আমাকে ঠকানোর চেষ্টা করো না বা আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করো না, ডোন্ট ট্রাই টু ডিসিভ মি, ডোন্ট ট্রাই টু ডিসিভ মি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। দেখো, যে ধোকা দেয় তাকে আমরা বলি ডিসিভার, ডিসিভার। দেখো, বুঝতে পারার অর্থে আমরা সেন্টেন্সে আন্ডারস্ট্যান্ড এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি, কিন্তু এর জায়গায় আমরা একটা অ্যাডভান্সড ওয়ার্ডের ব্যবহার করতে পারি, সেটা হলো কম্প্রিহেন্ড, কম্প্রিহেন্ড। এটারও অর্থ হলো উপলব্ধি করা বা বুঝতে পারা। দেখো, এই ওয়ার্ডটা হলো একটু ফর্মাল ওয়ার্ড, অর্থাৎ আমরা কমন ইংলিশে, প্রতিদিনের ইংলিশে এই ওয়ার্ডটা একটু কমই ব্যবহার হতে শুনি, কিন্তু এই ওয়ার্ডটা ব্যবহার করলে সেন্টেন্সটা বেশ অ্যাডভান্সড হয়ে ওঠে। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমি সমস্যাটি বুঝতে পারছি না, সেন্টেন্সটা কি হবে? আই কান্ট কম্প্রিহেন্ড দিস প্রবলেম, আই কান্ট কম্প্রিহেন্ড দিস প্রবলেম। আরেকটা এক্সাম্পল দেখো, তার আচরণটা বোঝা কঠিন। ইটস হার্ড টু কম্প্রিহেন্ড হিজ বিহেভিয়ার, ইটস হার্ড টু কম্প্রিহেন্ড হিজ বিহেভিয়ার। যদি আমি বলি ধারণাটা বোঝার চেষ্টা করো, ট্রাই টু কম্প্রিহেন্ড দ্য কনসেপ্ট, ট্রাই টু কম্প্রিহেন্ড দ্য কনসেপ্ট। সে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছে, হি ইজ ট্রাইং টু কম্প্রিহেন্ড দ্য সিচুয়েশন, হি ইজ ট্রাইং টু কম্প্রিহেন্ড দ্য সিচুয়েশন। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড, এই ছিল কিছু অ্যাডভান্সড ওয়ার্ড, যে ওয়ার্ডগুলোকে তোমরা তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করতে পারো, আর এগুলোর ব্যবহার জানা সত্যিই খুব দরকার। তো প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.